রাহিম, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আলাপ করব। তোমরা বাড়িতে অবস্থান করবে এবং বাড়িতে অবস্থান করে তোমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলি শুনবে এবং খাতা কলম সবসময় রাখবে এবং প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি খাতায় লিখে রাখবে। আর কথা না বলে আমি আমার মূল পাঠে ফিরে যাচ্ছি। আজকে আমার মূল পাঠ শব্দের শ্রেণীবিভাগ। বাংলা ভাষা সম্পর্কে জানতে গেলে বাংলা ভাষার শব্দ সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি। এই শব্দের শ্রেণীবিভাগটা এখানে আমি বোর্ডের মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। আমরা বাংলা ভাষার শব্দগুলিকে 3 ভাগে বিভক্ত করতে পারি। 1 নম্বরে হলো উৎসমূলক, 2 নম্বরে হলো ঘটনমূলক, 3 নম্বরে হলো অর্থমূলক। আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলিতে যাব এবং তোমরা খাতা কলম নিয়ে তোমরা যে সমস্ত বিষয়গুলি এখানে দেখতেছো সেগুলি খাতায় তুলে নিও, যেগুলি তোমার পরবর্তীতে তোমার পড়ালেখার জন্য অত্যন্ত জরুরিভাবে কাজে দিবে। প্রথমে আসি উৎসমূলক শ্রেণীবিভাগ। এটি 5 প্রকার। প্রথমে আছে তৎসম। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। আর সোজা কথা আমরা বলতে পারি তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ। 2 নম্বরে অর্ধ তৎসম শব্দ। আমাদের বাংলা ভাষায় তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে যে শব্দগুলি এসেছে সেগুলিকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। এর আরেক নাম প্রাকৃত শব্দ। এবং এই শব্দগুলি মৃত শব্দ নামে পরিচিত, কারণ এগুলি ভদ্র সমাজে ব্যবহারযোগ্য নয়। এরপরে রয়েছে তদ্ভব শব্দ, অর্থাৎ আমরা এখন যে শব্দগুলি ব্যবহার করি বাংলা ভাষায়, আমি কথা বলি, তুমি কথা বলো, আমরা যে শব্দগুলিকে ব্যবহার করি সেই শব্দগুলি তদ্ভব শব্দ। এর বাহিরে রয়েছে দেশি শব্দ। আর আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ চলে এসেছে বিদেশি শব্দে। এখানে একটু তোমাদের জানার সুবিধার্থে আমি একটু কথা বলতে চাই, কারণ আমাদের বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেছিলেন মানুয়াল দা আসুমসাও। উনি ছিলেন পর্তুগিজ নাগরিক। তো স্বভাবতই পর্তুগিজ ভাষার অথবা অন্যান্য ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ঢুকে গেছে। এর পরবর্তীতে মানুয়াল দা আসুমসাও যে বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ ভাষায়। এর পরবর্তীতে বাংলা ব্যাকরণ রচনা করেন এনভি হেলহেড অথবা নেথেনিয়াল ব্রেসি হেলহেড। উনি বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায়। এরও অনেক পরে 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রথমে বাংলা ব্যাকরণ রচনা করেন গৌড়ীয় বাংলা ব্যাকরণ নামে। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলা ব্যাকরণ অনেক পরে আমাদের বাঙালিদের মাধ্যমে বাংলা ব্যাকরণ রচিত হয়েছে। এর মধ্যেই আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ ঢুকে গেছে। এবার আমি একটু উদাহরণের সাহায্যে আরেকটু পরিষ্কার করি। যেমন চন্দ্র তৎসম শব্দ, চন্দ্র, চাঁদ। এখন আমরা এই চাঁদ শব্দটাই বেশি পরিচিত, অর্থাৎ আমরা তদ্ভব শব্দগুলিকেই আমাদের কথা লিখার মাধ্যম হিসাবে ব্যবহার করি। এর বাহিরে একটি দেশি শব্দের উদাহরণ দিচ্ছি, ঢেকি। আবার বিদেশি অনেক শব্দ, সকালে ঘুম থেকে উঠে আমরা অজু করব, নামাজ পড়ব, রোজা রাখব, যত শব্দগুলি আমরা ব্যবহার করি যে কোনোভাবেই আমরা হয়তো জানি না আমাদের এই শব্দগুলি বিদেশি শব্দ। নামাজ, রোজা, দেশি শব্দ ঢেকি, কুলা, তদ্ভব শব্দ চাঁদ, হাত, এই ধরনের আরও অনেক আছে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আরেকটা তথ্য তোমাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, যেটা তোমাদের বইয়ের বাহিরের তথ্য, তারপরও আমি মনে করি তোমাদের জ্ঞান ভাণ্ডার আরেকটু সমৃদ্ধ হবে। আমাদের বাংলা ভাষায় সমস্ত শব্দগুলি আমরা যেখান থেকে পেয়েছি সেটাকে যদি 100 ভাগ ধরি, এই 100 ভাগ শব্দের ভিতরে আমাদের শতকরা 44টা শব্দ হলো তৎসম শব্দ, আর তদ্ভব যোগ অর্ধ তৎসম শব্দ মিলে হলো 52টি, অর্থাৎ মোট 96টি আমাদের মৌলিক শব্দ, আর 4টি শব্দ আমাদের মৌলিক শব্দ নয়। এরপরে আমরা আসতেছি ঘটনমূলক শ্রেণীবিভাগ।
আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলি গঠিত হয়েছে সেটি দুইভাবে গঠিত হয়েছে। একটা হয়েছে মৌলিক শব্দ। এবার স্বভাবতই তোমাদের প্রশ্ন আসতে পারে মৌলিক শব্দ জিনিসটা কি। মৌলিক শব্দ অর্থ যে শব্দগুলিকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। যেমন এখানে একটি শব্দ গোলাপ, একে আমি আর ভাঙতে পারছি না, এখান থেকে প বাদ দিয়ে গেলে হয়ে যাচ্ছে গোলা, অর্থবোধক তেমন হচ্ছে না। মাঝখানে যদি লয়াকার বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে গোপ, কিন্তু গোলাপ হচ্ছে না। অর্থাৎ এই শব্দটাকে আর ভাঙানো যাচ্ছে না। আবার সাধিত শব্দ অনেকভাবে সাধিত শব্দ হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে, বিভক্তির মাধ্যমে, সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, উপসর্গের মাধ্যমে। যেমন ডুবুরি শব্দটা, এটা বিভক্তির মাধ্যমে ডুব যুগুরি। চলন্ত, চল যোগন্ত, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, অর্থাৎ সমাস যুগে। প্রযোগ শাসন, প্র হলো একটি উপসর্গ, শাসন একটি শব্দ, শব্দটা গঠিত হয়েছে উপসর্গ যুগে। এরপরে আমরা আসি বাংলা ভাষায় সমস্ত শব্দগুলিকে আমরা যদি অর্থমূলকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা 3 প্রকার পাই। প্রথমে রয়েছে আমার যৌগিক শব্দ, তারপরে রয়েছে রূঢ়ি শব্দ, তারপরে রয়েছে যোগরূঢ় শব্দ। এখন আমার জানা অবশ্যই কর্তব্য যৌগিক শব্দ কী। যৌগিক শব্দ আমরা সেই শব্দকেই বলবো যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই। যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি গায়ক। এই গায়ক শব্দটাকে ভাঙাইলে হয় গই যোগ অক। গায়ক শব্দটাকে ভাঙালে হয় গই যোগ অক। গই মানি গান, অক মানি করে, গান করে যে। এবার আমি যদি বলি গায়ক বলতে কি আমরা যে নাচে তাকে বুঝি, না গায়ক বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে গান করে এমন একজন ব্যক্তি। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ যখন একই হয়ে যায় তাকে বলে যৌগিক শব্দ। আবার একটু বলি তোমাদের, যৌগিক শব্দ তাকেই বলে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ ভিন্ন নয়। যেমন গই যোগ অক, একে ভাঙালে হয় গান করে যে। আর গায়ক শব্দের অর্থ আমরা স্বভাবতই বুঝি। আমি যদি বলি রহিম একজন নামকরা গায়ক, আমরা ধরে নেব সে ভালো গান করে। তাহলে গায়ক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ এক, গায়ক শব্দটা যৌগিক শব্দ। 2 নম্বরে আসছি আমরা রূঢ়ি শব্দ। গবেষণা, গবেষণা শব্দটাকে ভাঙালে হয় গো যোগ এষণা। গো শব্দটির অর্থ গরু, এষণা শব্দটির অর্থ খোঁজা। গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, কিন্তু ব্যবহারিক অর্থ বিশেষ জ্ঞান অধ্যয়ন, কোনো গবেষণা কর্মে নিয়োজিত থাকা, তাকেই বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি গবেষণা শব্দটির ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তি অর্থ ভিন্ন। অর্থাৎ রূঢ়ি শব্দ আমরা তাকেই বলবো যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন, তাকে আমরা রূঢ়ি শব্দ বলি। আর একটি উদাহরণ দিচ্ছি, প্রবীণ। প্র যোগ বীণ। প্র মানে প্রকৃষ্ট, অর্থাৎ ভালো, বীণ মানে বাদ্যযন্ত্র। প্রবীণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ভালোভাবে যে বাদ্যযন্ত্র বাজাতে পারে। কিন্তু আমরা রাস্তায় আমি যদি বলি রাস্তায় একটি প্রবীণ লোক হেঁটে যাচ্ছে, আমরা কি বুঝবো যে ওই ব্যক্তিটা ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে? আমরা স্বভাবতই বুঝবো ওই লোকটি বয়স্ক ব্যক্তি। তাহলে প্রবীণ শব্দের ব্যবহারিক অর্থ বয়স্ক, আর ব্যুৎপত্তিগত অর্থ ভালোভাবে যে বীণ বাজাতে পারে। এবার রূঢ়ি শব্দের সংজ্ঞা যদি আমরা দেই তাহলে দিতে পারি যে শব্দের ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ সম্পূর্ণ ভিন্ন, তাকে আমরা রূঢ়ি শব্দ বলি। আবার আসি আমরা যোগরূঢ় শব্দ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি অনেকগুলিকে অর্থ হিসাবে বোঝাবে, কিন্তু হবে একটা নির্ধারিত, তাকে আমরা যোগরূঢ় শব্দ বলবো। যেমন উদাহরণ শব্দ জলদি। জলদি শব্দটাকে ভাঙালে হয় জল ধারণ করে যে। এখন জল ধারণ করে, একটি গ্লাসে জল রাখলে জল ধারণ করবে, কলসে জল রাখলে কলস জল ধারণ করবে, নদী জল ধারণ করে, পুকুর জল ধারণ করে, সাগর জল ধারণ করে, সমুদ্র জল ধারণ করে, এরা সবাই জলদি। এতগুলি জলদি কিন্তু হবে এখানে সমুদ্র। তাহলে আমরা
আবার একটি দেখি পঙ্কজ, পঙ্ক, পঙ্কে জন্মে যা অথবা যে, পঙ্ক মানে কাদায়, কাদায় যারা যারা জন্মে, শৈবাল, শালুক, পদ্মফুল, এরা সবাই পঙ্কজ, কিন্তু সবাইকে আমরা পঙ্কজ বলতে পারবো না, আমরা এখানে পঙ্কজ বলবো পদ্মফুলকে। অর্থাৎ বুঝাবে অনেককে, হবে একটা নির্ধারিত, এই ধরনের শব্দগুলিকেই আমরা বলবো যোগরূঢ় শব্দ। আমরা শব্দের শ্রেণী বিভাগটা পড়লাম, এর মাধ্যমে আমরা বাঙালি, আমরা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে সংগ্রাম করে রক্ত দিয়েছি, মাতৃভাষাকে রক্ষার জন্য আমাদের বাঙালিদের অবদান অনস্বীকার্য। পৃথিবীর আমার জানা মতে এমন কোনো জাতি নেই যারা দেশের ভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল। আমাদের বাংলা ভাষা সম্পর্কে জানতে হবে, বাংলা শব্দ সম্পর্কে জানতে হবে, শুধু পড়ালেখার জন্য নয়। আমি বাঙালি হিসাবে, আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি মনে করি বাংলা ভাষায় আমরা যে শব্দগুলি ব্যবহার করি সেই শব্দগুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এবং আমি পরিপূর্ণভাবে আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের শব্দের শ্রেণীবিভাগ, আমি এখানে আবার একটু তোমাদের পুরানো পাঠগুলি স্মরণ করে দেই। আমরা শব্দের শ্রেণীবিভাগটাকে 3 ভাগে ভাগ করতে পারি: উৎসমূলক, ঘটনমূলক, অর্থমূলক। উৎস মানে আমরা কোথা থেকে পেয়েছি। এই বাংলা ভাষায় যত শব্দ আছে আমরা এই শব্দগুলিকে 5টা ভাবে আমরা পেয়েছি। প্রথমে আমরা তৎসম শব্দ হিসাবে পেয়েছি, সেটি কিছুটা পরিবর্তিত রূপ হিসাবে অর্ধ তৎসম হয়েছে, এবং অর্ধ তৎসম শব্দগুলি স্থায়িত্ব পায়নি, মৃত শব্দ হিসাবে পরিগণিত হয়েছে, অর্থাৎ ভদ্র সমাজে এই শব্দগুলির গ্রহণযোগ্যতা ছিল না। এরপরে আসে তদ্ভব শব্দ, যে শব্দগুলি আমরা এখন প্রচলন করি। যেমন আমি একটু উদাহরণ দিই: চন্দ্র, চন্দ, চাঁদ। আমরা তৎসম শব্দ চন্দ্রের মাধ্যমে পরিচিত, আবার আমাদের বহুল প্রচলিত চাঁদের মাধ্যমেও পরিচিত। কিন্তু আবার একটি যদি এখানে আমি বোর্ডে লিখিনি, তারপরে আমি একটা উদাহরণ দিচ্ছি: সূর্য, সুরুজ। সূর্য হলো তৎসম শব্দ, সুরুজ হলো তদ্ভব শব্দ। দেখো এখানে আবার খেয়াল করে, সুরুজ শব্দটা তদ্ভব শব্দ কিন্তু প্রচলিত সূর্য। তাহলে বাংলা ভাষায় দেখা যায় অনেক সময় অনেক তৎসম শব্দ এমন গভীরভাবে আসন গেড়ে সেই শব্দগুলির উপর তার দখল নিয়েছে, যেটি তদ্ভব শব্দে পরিবর্তিত হওয়ার পরে সেই তদ্ভব শব্দ সুরুজ কিন্তু আমরা গ্রহণ করিনি সেইভাবে, কিন্তু আমরা সূর্যটাকেই গ্রহণ করেছি। আচ্ছা, এটা তো আমরা উৎসমূলক শ্রেণীটা আলাপ করলাম। গঠনমূলক 2 প্রকার: মৌলিক শব্দ, সাধিত শব্দ। এবং মৌলিক মানে যাকে আর ভাঙানো যায় না। আমরা এখানে একটা উদাহরণই দিলাম: গোলাপ, হাত, ডুবুরি। সাধিত শব্দ: চাঁদমুখ, প্রশাসন, চলন্ত। এই সাধিত শব্দগুলি আবার অনেক প্রকারে গঠিত হয়: সমাস যুগে, উপসর্গ যুগে, বিভক্তি যুগে, প্রত্যয় যুগে। এরপরে আসি আমি অর্থমূলক। অর্থমূলক শব্দের শ্রেণীবিভাগটা 3টা: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দের যে শব্দকে ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ কোনো ভিন্নতা নেই, যেমন গায়ক, গৈযোকক, গান করে যে। এবং আমরা গায়ক বলতে তাকেই বুঝি যে গান করে, একে আমরা বলবো যৌগিক শব্দ। রূঢ়ি শব্দ, যে শব্দের ব্যুৎপত্তিগত ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন, তাকে আমরা রূঢ়ি শব্দ বলবো। যেমন গবেষণা প্রবীণ। গবেষণা মানে ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, কিন্তু আমরা বুঝি গবেষণা শব্দের অর্থ বিশেষ অধ্যয়ন, তাহলে সম্পূর্ণ ভিন্ন। আর যোগরূঢ় শব্দ অনেককে বোঝাবে, কিন্তু হবে একটা নির্ধারিত, জলদি, জল ধারণ করে যে, কিন্তু এখানে বোঝাবে শুধু সমুদ্রকে। আমি এই আজকে ক্লাসের মাধ্যমে তোমরা হয়তো শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের জ্ঞান ভাণ্ডারকে আমি মনে করি অনেকটা সমৃদ্ধ করবে, এবং বাসায় অবস্থান করবে, এবং বাসায় অবস্থান করে তোমরা অনলাইন ক্লাসগুলি দেখবে। আগামীতে আমি আরেকটি নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সকলের সুস্থতা কামনা করছি। সকলে ঘরে থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের শব্দের শ্রেণীবিভাগ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।